আমরা অনেক দূর দূরান্ত থেকে এসেছি আপনাদের মাঝে গান শ্রবণ করবো বলে। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা সবাই আমার সুন্দর দৃষ্টিকে দেখবেন। প্রথমে আমি একটি ভাটিয়ে গান গাইছি।
নাট্য সংস্থার গায়িকা নায়িকা বাষট্টি সাহায্য আপনারা উপভোগ করলেন মা অভয়া নাট্য সংস্থার প্রথম পর্বের পরিবেশনা সুরের মঞ্চ। আপনাদের আর ধৈর্য চ্যুতি ঘটাবো না, আমরা এখনই নাটকের ভুবনে প্রবেশ করব। তার আগে একটা কথা না বললেই নয়, আমি শুধু সাথে থেকে শুনছি যে এই রামনগর পাড়ায় দর্শক শ্রোতা খুবই ভালো এবং মনোযোগ সহকারে নাটকটাকে সুন্দর পরিবেশে। সত্যি কথা বলতে কি, আমি এতদিন শুনেছি, কিন্তু আজকের এসে দর্শক শ্রোতাদের দেখে আমি মুগ্ধ। না, এতদিন গল্প শুনেছি, আজ বাস্তবতার সহিত দেখলাম। যাই হোক, আপনারা এই পরিবেশটা শেষ পর্যন্ত রাখবেন, আপনারা আমাদের সুন্দর পরিবেশ দেবে, আমরা চেষ্টা করব আপনাদের সম্মুখে সুন্দর নাটক উপস্থাপন করবার জন্য। যাই হোক, আর কথা না বাড়ি আমরা এখনই নাটক শুরু করব। তার আগে কিছু কথা বলছেন মা অভয়া নাট্য সংস্থার স্বত্বাধিকারী এবং নাট্য পরিচালক, নাটকের শ্রেষ্ঠাংশে যিনি অভিনয় করেছেন বাবু কুমার অভিজিৎ রবিন, আপনাদের সম্মুখে কিছু কথা বলছেন। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। শুধু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, সকলের চরণে জানাই মা অভয়া নাট্য সংস্থার পক্ষ থেকে শত সহস্র কোটি কোটি প্রণাম। সম্মানিত মণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, এই শ্রী শ্রী কার্তিক পূজা কমিটি কর্তৃক 2 দিন ব্যাপী মহতী অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে আমার মা অভয়া নাট্য সংস্থাকে আপনাদের এখানে অনুষ্ঠান করবার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমার শিল্পীদের পক্ষ থেকে, আমার সংস্থার পক্ষ থেকে আপনাদের জানাই আমি অভিনন্দন। আমার প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে হয় ধর্মীয় আলোচনা, ধর্মীয় অনুষ্ঠান, সেখানে গড়ে ওঠে নববধূর বৃন্দাবন। এই বৃন্দাবনে উপস্থিত সকল ভক্ত মণ্ডল এবং ভক্তিমতী মায়েরা, আসুন না এই বৃন্দাবনকে গুণধ্বনি জয় ধ্বনিতে আমরা মুখরিত করে তুলি। আসুন, জয় জনিতাই ভক্তের মনোবাসনা পূর্ণ ত্যাগবার হরি হরি বলো, কমিটির মঙ্গলার্থে একবার হরি হরি বলো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে তপে স্বগবিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরমং তপ তোর প্রতিমা পৌনে প্রিয়ন্ত সর্বদেবতা মাতা ধরিত্রী জননী দয়া ব্রহ্মময় সতী দেবী তুলময় স্রষ্টারদ্ধা ব্রহ্মময়া সুষ্ঠে শান্তি ক্ষমাগতি মা সদাচা গৌরী মা পর্দাচা ভি জয় জয় জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী। সুধী সম্মানিত ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, এই শীতের রাতে অতি রাত্রে বসে আছেন মা অভয়া নাট্য সংস্থার অনুষ্ঠান আমরা উপভোগ করবার জন্য। তাই আমরা আর বেশি রাত করব না। তবে একটা কথা না বললে নয়, গত 1 বছর আগে আমি রবিন এই মঞ্চে আমি নাটক পরিবেশন করে গিয়েছিলাম নিহত গোলাপ, অর্থাৎ পেশার ছেলে ব্যারিস্টার। সে বছর আমার সঙ্গে জুটি বেঁধেছিলেন বাংলার অদ্বিতীয় নায়িকা পূর্ণিমা ব্যানার্জি। তো এটা এক প্রকার এই গ্রামটা, এই পাড়াটা আমার আত্মার সঙ্গে জড়িত। এখানে আমার বন্ধুবর যিনি গত বছর ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন, কপিলমুনি নিবাসী স্বর্গীয় গোপালচন্দ্র পাল, অর্থাৎ খোকন দাদা। উনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দাদা ছিলেন। ওনার শ্বশুরবাড়ি এখানে, উনি আমাকে এখানে নিয়ে এসেছিলেন। এখানে আমার আর এক আত্মীয় আছেন, এই কমিটির সভাপতি, আমার ব্যাংমশাইয়ের ছেলে। তো যাই হোক, আমি এখানে এসেছি, আমি আপনাদের সন্তান, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, জানি না কতটুকু আনন্দ আমি আপনাদের দিতে পারবো। তবে আমার সংস্থা
সকল কলাকুশলী বৃন্দ চেষ্টা করবে তাদের যথাসাধ্য ভাবে আপনাদের আনন্দ দেওয়ার জন্য। যাই হোক, আর দেরি করবো না, এখন চলে যাচ্ছি অন্ধকার রজনী প্রস্তাবিত যাত্রা পালায়। এখন এই রামনগর পালপাড়া শ্রী শ্রী কার্তিক পূজা উপলক্ষে অন্ধকার রজনীতে এই আলোক উদ্ভাসিত রঙিন রঙ্গমঞ্চে আপনাদের সম্মুখে যে বইখানি উপহার দিতে যাচ্ছি, ওপার বাংলার প্রখ্যাত পরাকার অবরঞ্জন দেবনাথ বিরচিত এবার বাংলার যাত্রা জগতের উদীয়মান নাট্য পরিচালক ভবকুমার অভিজিতের পরিচালিত ৬৮,০০০ গ্রাম বাংলার যাত্রা জগতের অপ্রতিদ্বন্দ্বী সুগন্ধি গায়িকা নায়িকা যাত্রা লক্ষ্মী বাসন্তী সাহা এবং দুর্দর্শ খলনায়ক অবতেজন সরকার তোমার বিশ্বজিৎ সহ মা অভয়া নাট্য সংস্থার সুদক্ষ কলাকুশলী বৃন্দ অভিনীত অন্ধকার রজনীর যাত্রাপালা মেঘে ঢাকা তারা, মেঘে ঢাকা তারা, মেঘে ঢাকা তারা। চলে যাচ্ছি নাটকের সূচনা পর্বে। আজ থেকে বয়সে দায়িত্ব তোমার প্রথমে স্ত্রী মারা যাওয়ার পর এই প্রথম আমি অন্দর মহলে প্রবেশ করলাম। লজ্জা তো অনেক দেখছি, তোমার আপনজন কেউ নেই? আপন বলতে মানে নিজের আত্মীয় স্বজন বলতে যাদের বোঝায় তেমন কেউ নেই। তবে এবার তোমার স্ত্রী এলে আমার সঙ্গে যে ডাক্তার ভদ্রলোক এসেছেন, উনি এখানে প্র্যাকটিস করতে চান। তোমাদের এই জায়গাটা নাকি ওর খুবই পছন্দ। ঠিক শহরও নয়, আবার গ্রামও নয়, শহর বলে। পাওয়া যায় এরা শহর মাত্র 2 মাইলের মধ্যে। তাহলে তো সেখানে পক্ষে খুবই ভালো হবে। তুমি যদি ওকে একটু সাহায্য করো, ওর পক্ষে দাঁড়িয়ে যেতে অসুবিধা হবে না। তোমার আদেশকে আমি অন্য করতে পারি। কথায় বলে দর্শক ভাবটা প্রাণ বই বলি রসি। জানো, কলকাতা ঠিক পছন্দ নয়, তাই আমাকে বললে তুমি যদি ওকে একটু বলে দাও। আদেশকে আমি অন্য করতে পারি। কথায় বলে দর্শক ভাবটা প্রাণ বই বলি রসি। আরে পুরো না হলেও তাই বুঝি? তুমি বুঝি পুরো? না হলে এই দেখুন না কর্তা বাবু, জেলার সব কিছু লিখেছে। মাস্টার বসে বলে বহু দাদাগুলাটি সমাজের দৃষ্টি হবে। হ্যাঁ, ইংরেজিতে কবিতা করা গড় করে বলে যাচ্ছে। বাবাদেব দিয়েছে এখনই এই বড় হলে এই ছেলে রাজ্য জয় করে ফেলবে। এই দেখুন না, এই দেখুন না কর্তা বাবু, কি সুন্দর হাতে রক্ত করা, কি সুন্দর। বাবু বিরক্ত করিস কে? একবার দেখুন না। আরে দেখতে হবে না, তুই যা। যাচ্ছি বাবু, যাচ্ছি। কি লিখেছে দেখুন না। শঙ্কর পাল চৌধুরী, বীরেন্দ্রনারায়ণ পাল চৌধুরী, ইরামপুর মাস্টার বসে বলেছে এই ছেলে বড় হলে হাবিবুল, তোমার সাউন্ডটা অফ রাখো আর সাউন্ডটা ক্লিয়ার করো। শঙ্করকে শঙ্কর হচ্ছে একটা ছেলে, বলে তোমাকে ভাবতে হবে না। শোনো, বাড়িটা তোমার পছন্দ হয়েছে তো? সাবেকিয়া বলে বাড়ি, বুঝলে?
শঙ্কর তোমার প্রথম স্ত্রী গর্ভজাত শঙ্কর। এই না বলে আমি ওকে তোমার কাছে ঘেঁষতেই দেবো না, এই রামুর কাছেই রে। তোমার প্রথম স্ত্রীর সন্তান আছে, এই কথা তুমি আমার কাছে গোপন করেছিলে কেন? আমার বাবাকে তোমার জানানো উচিত ছিল। তার বিশ্বাসের পরিপূর্ণ বলেনি কিছু। নিয়েই গেল যে যন্ত্রণা রে পা না যাবে তো পা খুঁজে কারণ লাভ করতেছে। আমি তোমাকে ছুঁয়ে বলছি, তোমার অমর্যাদা আমি কোনোদিন করবো না। তোমার যদি ছেলে হয়, সেই ছেলে যাতে সমস্ত সম্পদ পায়, আমি তার পাশাপাশি মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছি। ও কি অসহ্য যন্ত্রণা! মা, মা গো! না না, ওসবের দরকার নেই। আমি একটু একলা থাকতে চাই। ও মা, মা গো! এই মুশকিল, এটা তোমার মাথা যন্ত্রণা করছে কেন? আচ্ছা, আমি ওই ডাক্তার ভদ্রলোক এখানে বাড়ি দিচ্ছি, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি এখনই আসছি। আমার জীবনের মধু স্বপ্নকে উপায়ে মারিয়ে দিয়েছে। গতবারে বিয়ে হবে, আমি কখনো স্বপ্নও ভাবিনি। শেখর আমাকে বিয়ে করতে চেয়েছিল। হ্যালো দাদা, দেখি আসতে না আসতে আমার ঘুমা দিয়ে বসলে। শেখর, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। এই নরকের মধ্যে আমি এক মুহূর্ত থাকতে চাই না। প্লিজ শেখর, প্লিজ। পাগলামি শুরু করলে কেন? আগের পক্ষে সন্তান আছে, এটা তো আমার কাছে জামা চেপে দিয়েছিল। আমি এখানে কিছুতেই থাকবো না। হ্যাঁ, 5 বছরের একটা ছেলে আছে। যাই হোক, ছেলের কথা তোমার বাবা জানতেন না? বাবা মনে হয় জানতেন না, আর জানলেও আমাকে কিছু বলেনি। বড় বড় মাছ চুরি চুরি আম খাইয়ে তুলে রেখেছিল বাবা তো এই লোকটা। শেখর, তুমি তো একদিন আমাকে ভালোবাসতে। বাস্তার নয়, ভালোবাসি। আরে দাও, চোখ থেকে ফেলবে। তুমি তো কান্দে দিন আরে আগে তোর বিবাহ করেছিলেন। দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা, 5 বছর একটা ছেলে আছে। আচ্ছা, পয়জনিং করে যদি ওর বুদ্ধি নষ্ট করে দেওয়া যায়। দাঁড়াও। আচ্ছা, ওর বুদ্ধি যদি নষ্ট করে দেওয়া যায়। তুমি রাজ্য রত্নাধর ভা, আই এম ডক্টর। ইচ্ছা করলে আমি ওই ছেলেটাকে একবার অন্ধ করে দিতে পারি। আমি চিরদিন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। অলরাইট, আমার দৃষ্টান্ত তো চিন্তা করো। স্ত্রী হিসাবে তোমাকে পাইনি, বান্ধবী হিসাবে অন্তত করুণার দৃষ্টি রেখো। অপয় আদর করবে, যত্ন করবে, এর মতো আর বীজ দৃষ্টি যেন তার উপর না পড়ে। সবাই জানবে সপত্নী পুত্র তোমার অসীম ক্ষমতা। আমার মধুর স্বপ্নকে যে ভেঙে দিয়েছে, আমি ওটাকে সহজে ছাড়বো না। আমার মুখটাকে যেভাবে জ্বালিয়েছে, ওটা আমি তেমনিভাবে জ্বালিয়ে মারবো। আমি আমার মা। বাবু, ছেলেটাকে নিয়ে আয়। আমি ইঞ্জেকশন দেবো না। আমি
মেহেন্দি চন্দ্রমালা মেহেন্দি চন্দ্রমালা মেহেন্দি চন্দ্রমালা মেহেন্দি চন্দ্রমালা দাদাভাই ওঠ! ওরে দাদাভাই ওঠ! তুই যে ঘুমিয়ে পড়েছিস দাদাভাই, ওরে ওঠ! তোর যে সব অসুখ ছেড়ে যাবে যে দাদাভাই। আর প্রত্যেকটা মাইক্রোফোনে একটু ইকো দাও, প্রত্যেকটা মাইক্রোফোনে প্লিজ। শুধু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, উপভোগ করছেন মা অভয়া নাট্য সংস্থা কর্তৃক পরিবেশিত অন্ধকার রজনী যাত্রাপালা মেঘে ঢাকা তারা। দেখলেন তো কি করুণ পরিণতি। জমিদার বীরেন্দ্র নারায়ণ পাল চৌধুরী তার প্রথমা স্ত্রীর একমাত্র সন্তান 5 বছরের ছোট্ট শিশু শঙ্করকে দেখাশোনা করবার জন্যে, লালন পালন করবার জন্য, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবার জন্যে উনি দ্বিতীয়বার বিবাহ করলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওনার দ্বিতীয় স্ত্রী তার প্রেমিক ডক্টর শেখরের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সেই 5 বছরের ছোট্ট শিশু সন্তানকে ইনজেকশনের সাহায্যে ধীরে ধীরে জড়বুদ্ধিতে পরিণত করে দেয়। হায় রে ভাগ্য, যে ছেলে একদিন জন্ম নিয়েছিল সোনার চামচ মুখে নিয়ে, আজ তার জীবনে নেমে এসেছে অমাবস্যার কালো মেঘ। দেখুন পরবর্তী দৃশ্যে, চোখ রাখুন এ আলোক উদ্ভাসিত রঙের রঙ্গমঞ্চে। এখন দেখবেন চলতি যাত্রাপালার 25 বছর পরে কার হুকুমে জমিদারের খাট জমিতে বাড়ি তুলেছ? বসবাস করবার জন্য ঘর পাইনি। গরিব চাষাভূষণের ছেলেমেয়েরা অজ্ঞতার অন্ধকারে ডুবে আছে, তাই আমি চাষাভূষণে যান। আমার আদেশ, আজ রাত্রের মধ্যে ঘরটা ভেঙে ফেলা চাই, আর না হলে কিন্তু মায়ের চোটে বাপের নাম ভুলিয়ে দেবো। একটা প্রাথমিক স্কুল নেই, তাতে গরিবের ছেলেমেয়েরা তাই অনুগ্রহ করে ঘরটাকে ভেঙে দাও, তারপর চিন্তা করে দেখবো যে করা যায় না। ঘরটাকে জমিটা কি তোমার সেটা খালি পড়েছিল তো তোমার বাবার কি? ওরকম শত শত বিঘা জমি আমাদের খালি পড়ে থাকে, সেগুলো তাহলে কি তোমরা জবরদস্ত করে নেবে? ব্যক্তিগত কাজের জন্য ঘরকে তোলা হয়নি, অশিক্ষা এবং অজ্ঞতা দূর করবার জন্য। তুমি কিন্তু আমার ফৌজে পরীক্ষা নিচ্ছ সাধারণত, এতদিন কোথায় স্কুল চালিয়েছিলে? আমার বাড়িতে বাড়িতে আমার মেয়ে এসেছে, তাই ওই জমিটা এই বাপের জমিদারি পেয়েছে। হুজুর, আপনি ভদ্র সন্তান। কি বলতে চাও তুমি? আমি একজন শিক্ষক হতে পারি দিন দরিদ্র, কিন্তু সবাই আমাকে সম্মান দেয়। বয়সেও আমি আপনার চেয়ে বড়, অথচ এমন ভাষায় আপনি কথা বলছেন। ও, অসম্মান করা হয়েছে? তা হুজুর সাহেব বলে পুলিশ করতে হবে না? আর একটা কথা বললে তোমাকে আমি এমন শিক্ষা দেবো যা তুমি জীবনও বলতে পারবে না। আমার আদেশ, আজ রাত্রের মধ্যে ওই ঘরটা ভেঙে ফেলা চাই। আমি একবার জমিদার বাবুর সঙ্গে একটা কথা কান খুলে শুনে রাখো,
এখন থেকে জমিদার আমি না। বেরো, বেরো হারামজাদা, বেরো এখান থেকে। I say crowd, এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। ভিতর ছোট লোককে জানোয়ার কোথাকার। কি হয়েছে? কি হয়েছে পুলক? কি হয়েছে? এই যে দাও। এই ছোট লোকটা রাজপালটা দেখেছে আমাদের বিনা অনুমতিতে জমি জবরদখল করে নিয়েছে, আবার আমাকেই চোখ রাখছে। সত্যের অপরাধ করছেন। খারাপ বেরোস। আমার মুখের উপর কথা বললে ব্যাপারটাকে একটু নিয়ে বুঝতে। আরে এদের মোটামুটি কি আছে? আমাদের খাস জমি জবরদখল করে নিয়েছেন। আপনি কি জমিদারি খাওয়ার জমিতে বাড়ি করেছেন? না হুজুর। এ না হুজুর কি রে, না হুজুর কি? ওই নবীনপুরের 60 কাঠা জমি ফাঁকি দিয়ে নিসনি? এই বলতে দাও, এই বলতে দাও। মা মায়ের ফটোতে মালা দিবি, বাগানে ফুল আছে তুলে এনে মালা দিতে। মায়ের ফটোতে কিন্তু ওই দাদা বাবু কিছু বলবে না, আমি তাকে বুঝিয়ে বলে দেবো। কিন্তু নায়ক বলে কি হচ্ছে জামাই বাবু? এখানে একটা জরুরি কাজের আলোচনা চলছে আর আপনি একটা পাগলের সঙ্গে ছেলে মানুষ আরম্ভ করলেন। এই সর, এই ভালো ভালো ভাই যা বাবা যা, দেখছিস না আমি কাজ করছি। বাগান থেকে ফুল তুলে এনে মালা দিতে মায়ের ফটোতে। মা কয়টো অরিজিনাল পাবো। পাগলের অভিনয়টা করলে তো এখন জমিদার উপর আমি একটা স্কুল করেছি হুজুর, ব্যক্তিগত প্রয়োজনে গরিব পরিবারের বলে জানাচ্ছে না যাক, আমাদের জমি এমনি পড়ে থাকবে, সেখানে স্কুলের প্রয়োজন হলে আমরা করে দেবো। তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। এরকম প্রতিশ্রুতি বহুবার আপনারা দিয়েছেন, কিন্তু আজও পর্যন্ত কাজে পরিণত হয়নি, আর হবে বলেও আমার মনে হয়। শুনলেন শুনলেন আমার বলে জানোয়ারকে কথাগুলো শুনলেন। আপনি কিন্তু বেআইনি কাজ করেছেন, কিন্তু ঘরটা ভেঙে দেবেন। আজ পর্যন্ত আপনাকে সময় দেওয়া গেল, কালকের মধ্যে যদি ঘর ভেঙে না দেন আমার লোককে এই ঘরটা ভেঙে দিয়ে আসবে। অনুদান নিবেদন নয়, অনুপ্রাণিকা নয়, সরাসরি বিদ্রোহের ধ্বজা তুলেছেন আপনারা। কিন্তু একটা কথা মনে রাখবেন, জমিদার ভেঙে না দেন যদি বেঁচে থাকবে ওই অধিকত্রই মেনে রাখবে। মাফ করবে না। আমরা নরকে ঘৃণ্য কৃমিকে মুখের কথায় তোমাদের সাহায্য করা যাবে না। তোমাদের সাথে চাবুকের ভাষায় কথা বলতে হবে, কারণ কুকুরকে সাহায্য করতে হলে কুকুর চায় কুকুর। আমি তোমাদের মানুষ ভাবে না, মানুষ ভাবে না। আমার চোখে হচ্ছে তোমরা ধূপের জন্তু জানোয়ার। কাল পর্যন্ত সময় দিয়েছে জামাই বাবু, কালকের মধ্যে যদি ঘরটা না ভেঙে দাও তাহলে চারটে পিঠে চামড়া তুলবে। আমার নামটা মনে রাখবে,
গোলক চৌধুরী, কালকের মধ্যে যদি ঘরটা না ভেঙে দাও তাহলে তুমি কিন্তু আমার শান্ত রূপে দেখেছ, অশান্ত ওই কোনা দাঁড়াতে ওই কোনা দাঁড়াতে কি অথচ যে চাষাবাসরা কত পরিশ্রম করে প্রতিষ্ঠিত করেছে সভ্যতার বুনিয়াদ, তাদের কথা কেউ ভাবছে না, কেউ ভাবছে না। জানাবেন মনে একটা মা, ও মা, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। এখানে কেউ আমারে ভালোবাসে না, সবাই আমারে থুতু থুতু মানে। কেন মাপবে, কেন মাপবে? তুমি থাকলে ওরা আমাকে মারতে পারত না, জানো মা? আমাকে একটা ভালো জামা পরতে দেয় না, একটা ঠেলা টেনা, তাই আমাকে পরতে দেয়। খিদে পেলে আমাকে শুধু পেপারে খেতে চায় না। খাবার খেলে আমাকে কি বলে জানো? এই হাবা, তোর পেটে কি লাগ করতেছে? তুলে দেবো, আমি তোমার কাছে তুলে দেবো। কেউ আমাদের ভালোবাসে না, সবাই তুতু তুতু আমাদের পারে। কেন ভাববে, কেন ভাববে? জানো মা, আমি রাতে ঘুমাতে পারি না, তোমার ওই মধুমাখা মুখখানা আমার চোখের সামনে ভাবে। তাই তো আমি কি করি জানো মা? মধুরমা ময়ের হাতি তাদের মুখে ধরে মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুরমা মায়ের হাতি তাদের মুখে মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে কাঁদবো না, এই সন্তানে আমি কাঁদবো না। কেন কাঁদবো, কেন কাঁদবো?
এরা আমাকে মানুষ মনে করে না মা, এরা মনে করে আমি এই পৃথিবীতে সবার মনের আশা পূরণ করে দেয়, মনের চাঁদ পূরণ করে। হতভাগা হতভাগাই হাওয়ার মনে থাক, তুমি আমাকে বলতে পারো মা? কেন মা? বাবা আবার বিয়ে করে দেন, সেই ধর্মা তাকে আমি আমার প্রাণের কেউ বেশি ভালোবাসি, তার চরম সেবা করার জন্যই আমি সর্বদা প্রস্তুত থাকি। সেই ধর্মা আমাকে লাথি মারে, কিল মারে, প্রাণ মারে। বলে যাবো এই প্রচুর যেদিকে যাবে আমি সেদিকেই চলে যাব। আমি সেদিকেই চলে যাব। চুপ করে আছেন, বল বল বাজি, কেন তুই আমার বাগানে হাত দিয়েছিস? বল, নইলে মেরে তোকে হানা সালাদা করব। মার ফটলে ভালো করে দিতে মার করতে ভালো করবি। আমার শাকের বাগান থেকে ফুল ছিঁড়ে মার ফটতে মালা বাবা 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 বলেছে, বাবা বলেছে ফুল ছিঁড়তে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, বলছি মারা আমার সাথে বাগান থেকে ফুল ছিঁড়ে এনেই তোর মায়ের করতে বাবা করবি। বলছি বাবা তুমি ওকে মারবে? ওকে বামকে কেউ নাই, ওকে পানে চলে বেঁচে আছে। তোমার গায়ে রক্ত রক্ত আমার গায়ে রক্ত কি এত পুকুরের পাপ পেয়েছ? ওই কিন্তু আমার ঘরটার পরীক্ষা নিশ্চিত ছিল না। এতই যখন ওর জন্য তোর এত দরদ, তখন ওই জানোয়ারটাকে ঘরে বেঁধে এর যদি আমার বাবাকে হাত দেয় তাহলে ওকে আমি জানত মাটি। ওই জন্য ওটাকে ছোট লোক, ওকে শিখন্ডি দাঁড় করিয়ে সম্পত্তির ভাগ আদায় করবি, সে তোর আকাশ কুসুম করবি। মনে কিসের ছোট লোক, এই চন্দন চৌধুরী বেঁচে থাকতে তোর মনোবাঞ্ছনা তোকে মানুষ মানা করেছে, অনেক কোন জিনিসে তোকে হাঁকিবি না। বাবা বাবা বলল যা হাব্বা
বাগান থেকে ফুল তুলে আন। কত ফুল চুরি উড়িয়েছে। আমি আমি কেন থামবো না নবদা। আমি আমার মায়ের কাছে চলে যাবো। এখানে কেউ আমাদের ভালোবাসে না, তারা সবাই আমাদের কেন ভাববে আমাকে? আমার মা নেই বলে। আমার মা থাকলে আমাকে এমনি করে মারতে পারত না। আমার মা নেই, আমার বাবা নেই, এই নিষ্ঠুর পৃথিবীতে আমি মাটি পুরো চলতেছি। আমরা আমি ওর মায়ের কাছে চলে যাবো। এই দেখ না, এই দেখ, টাকা আমার একটা ভালো জামা নেই, একটা ছেঁড়া কাপড়, তাই আমাকে পড়তে যাচ্ছে। খিদে পেলে ওরা আমাকে খেতে দেয় না। আমার ছেলে আমাকে কি বলে জানিস? বলে হে বাবা, তোর পেটে কি লাভ করছে? আমি মায়ের কাছে চলে যাবো, আমার মায়ের কাছে চলে যাবো, আমার মায়ের কাছে। তোমার বিয়ে করলে মানুষ যে মানুষ বলে প্রথম